হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। আমি তোমাদেরকে ক্লাস 8-এর হিস্ট্রি করাচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার কমপ্লিট। আজকে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারে কী রয়েছে টপিকটা? উপনিবেশিক ভারতের অর্থনৈতিক চরিত্র। উপনিবেশিক ভারতের অর্থনৈতিক চরিত্রের মধ্যে আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 57 খোলো। নতুন কি খুব পুরনো বই হলে 1-2 পেজ আগে পড়ে। এই চিরস্থায়ী রায়তওয়ারি মহলবাড়ির পরেই হচ্ছে এই টপিকটা রয়েছে, উপনিবেশিক সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। এই টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ইতিহাস বোঝার জন্য আমাদেরকে যেই টপিকটা রয়েছে সেটা বোঝা প্রথমে খুবই দরকারি। তো এখানে কি বলেছে? ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। রাজস্বকর্তার অর্থ হলো কি? ট্যাক্স। কি যেই প্রক্রিয়ার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় মানুষদের থেকে ট্যাক্স নিচ্ছিল, সেই প্রক্রিয়াগুলোর প্রভাব ভারতীয় সমাজে কি পড়ছে, মানে যেই প্রক্রিয়ার ট্যাক্স নিচ্ছিল সেই ট্যাক্স নেওয়ার প্রক্রিয়ার ফলে ভারতীয় সমাজের ওপর কি প্রভাব পড়ছে, সেটাই হচ্ছে এই টপিকে আজকের আলোচনার বিষয়। তো তার জন্য কি প্রথমে দেখতে হবে যে কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্রিটিশরা ভারতের মধ্যে ট্যাক্স নিচ্ছিল বা ভারতবাসীদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছিল। তো কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্ত। এই তিনটে বন্দোবস্তর মধ্যে দিয়ে ব্রিটিশরা অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় মানুষদের থেকে ট্যাক্স নিচ্ছিল এবং ট্যাক্সের পরিমাণ এতটাই ছিল যার জন্য ভারতীয় মানুষদের ওপর বিভিন্নভাবে তারা অত্যাচার চালিয়েছে। তো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যেটা নিয়ে আমাদের আলোচনা। একটা কনসেপ্ট ক্লিয়ার তোমাদেরকে মোটামুটি করে দিলাম। তো তোমাদের কাছে ক্লিয়ার তো? এখানে দেখি যে আমরা এখানে কি পাচ্ছি। 19 শতকের মাঝামাঝি ব্রিটিশ কোম্পানি প্রধানত 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল, যেইগুলোর মধ্যে দিয়ে তারা রাজস্ব আদায় করত। ঠিক আছে? কবে? 19 শতকের মাঝামাঝি সময় 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল, যার মধ্যে দিয়ে তারা ভারতীয় মানুষদের থেকে ট্যাক্স নিত। সেইগুলো কি? চিরস্থায়ী, রায়তওয়ারি এবং হচ্ছে মহলবাড়ি। চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কি ছিল যদিও আগের দিন আলোচনা করেছি, তবুও তোমাদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য একটু বলে দেওয়া যাক। চিরস্থায়ী বন্দোবস্তে একজন জমিদারকে সিলেক্ট করা হতো। সেই জমিদারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিত যে এই অ্যামাউন্ট তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে, তার বিনিময়ে এই জমিদারি তোমার। এইটা হলো। এবং জমিদারি সেই অ্যামাউন্ট তোলার জন্য, সেই জমিদার সেই অ্যামাউন্ট তোলার জন্য বিভিন্ন মানুষজনের কাছ থেকে ট্যাক্স নিত এবং ট্যাক্স নিয়ে তার হচ্ছে জমিদারি চালাতো। এটাই ছিল হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কোথায়? বাংলার হয়েছিল। ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্তর ক্ষেত্রে কি হতো? এখানে কৃষকদের সঙ্গে ডাইরেক্ট ডিল করে নেওয়া হতো কোম্পানির। অর্থাৎ ডিল করে নেওয়া ডাইরেক্ট বলতে কেরাম, যে এখানে তো দেখলাম চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার রয়েছে মধ্যবর্তী অবস্থায়, যে হচ্ছে ট্যাক্সগুলো কালেক্ট করছে। এখানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাইরেক্ট কৃষকদের কাছে গেল এবং কৃষকদের বলল যে তোমরা এতটা পরিমাণ ট্যাক্স দেবে, তার বিনিময়ে এই জমি ফমি সব কিছু তোমার থাকবে, কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনের মধ্যে তোমরা এই ট্যাক্সটা আমাদেরকে দিয়ে দেবে, তাহলে এই জমি তোমার, না হলে এই জমি তোমার থেকে কেড়ে নিয়ে অন্যজনকে দিয়ে দেবো। এটা হচ্ছে রায়তওয়ারি। আর মহলবাড়ি, সেখানেও হচ্ছে জমিদার অথবা হচ্ছে গ্রামের হেড একজনকে সিলেক্ট করা হতো এবং সে সবার থেকে ট্যাক্স নিত, নিয়ে হচ্ছে কোম্পানিকে দিত। তো এই হচ্ছে 3টে বন্দোবস্ত, চিরস্থায়ী, রায়তওয়ারি আর মহলবাড়ি। এর মধ্যে দিয়ে ট্যাক্স নিত কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ট্যাক্সের পরিমাণ নেহাত কিছু কম ছিল না, যথেষ্ট পরিমাণ ট্যাক্স নিত। কোথাও কোথাও উৎপাদিত ফসলের হাফের থেকে বেশি কি তার থেকেও বেশি এরকম পরিমাণে ট্যাক্স নিত, যার জন্য সাধারণ নিরীহ চাষিদেরকে নানানভাবে অত্যাচারিত হতে হতো। ঠিক আছে? এই ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল কি? যত বেশি সম্ভব তত বেশি রাজস্ব আদায় করা। ঠিক আছে? এই যে এইসব বন্দোবস্তগুলো করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ভারতে এসেছিল? আগে অনেকবার বিভিন্ন আলোচনায় হয়েছে, এবারেও আবার বলিয়ে নেওয়া যাচ্ছে। তো সেটা কি? তারা এসেছিল হচ্ছে এখান থেকে যত বেশি সম্ভব ওই ব্যবসা করতে এসেছিল এবং এখান থেকে যত বেশি সম্ভব ধন সম্পদ দৌলত লুট করে নিয়ে নিজের দেশে পাঠিয়ে দিচ্ছিল বা নিজের দেশের উন্নতি ঘটাচ্ছিল। তো এখানেও তাহলে হচ্ছে এই রায়তওয়ারি বলো কি মহলবাড়ি কি চিরস্থায়ী যাই বন্দোবস্ত হোক, এর মেন উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব তত বেশি রাজস্ব আদায় করা ভারতীয় মানুষদের থেকে। ঠিক আছে?
এই মাইকের তার। এই ব্যবস্থাগুলির ফলে কি হয়েছিল, ভীষণভাবে চাপে পড়েছিল কারা, কৃষকেরা। কারণ হচ্ছে কি, ট্যাক্স কাদের থেকে নেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। তো তাই জন্য কৃষকেরা বিভিন্নভাবে চাপে পড়েছিল। আর এই ব্যবস্থার জন্য ক্রমেই দুর্ভিক্ষ ও দারিদ্রতা দেখা যাচ্ছিল কৃষকেদের মধ্যে। কেন দুর্ভিক্ষ আর দারিদ্রতা দেখা যাচ্ছে, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আর প্রশ্ন জাগা দরকারি। ইতিহাস যত এই মুখস্থ করে ভাবো যে আজকে প্রচুর পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, লিখে দেবো, ওই লিখে দেবে, ভুলে যাবে। আর ইতিহাস একটা এমন টপিক, তুমি নিচু ক্লাসে থাকো, উঁচু ক্লাসে থাকো, কি চাকরির পরীক্ষা দিতে যাও, ইতিহাস থেকে প্রশ্ন আসেই। কিংবা তুমি বড় সেক্টরে, যে কোনো বড় সেক্টরে কাজ করতে যাও, ইতিহাস জানা খুবই দরকারি। তো তাই মুখস্থ করে নয়, বুঝে পড়ার চেষ্টা করো। এই ব্যবস্থায় কি ক্রমেই দুর্ভিক্ষ আর দারিদ্রতা দেখা দিতে থাকে। কারণ কি, ভীষণ পরিমাণে যখন ট্যাক্স নেবে, কৃষকেরা দেবে কোথা দিয়ে? এই প্রাকৃতিক দুর্যোগ হোক, খরা, বন্যা, যাই কিছু, ভূমিকম্প হয়ে যাক, তাতে এই কোম্পানির কিচ্ছু যায় আসে না। তারা চায় শুধু ট্যাক্স। তোমার বন্যা হয়ে গেছে, ডুবে গেছে, তোমাকে ট্যাক্স দিতে হবে। তোমার হচ্ছে যাই হয়ে যাক না কেন, তুমি মরে গেছো, বেঁচে আছো, আমার দেখার দরকার নেই, তোমাকে ট্যাক্স দিতে হবে। তো এই জন্য কি, তারা ট্যাক্স দিতে গিয়ে বিভিন্ন চাষিদেরকে বিভিন্ন জায়গা থেকে ধার নিতে হতো, কিংবা হচ্ছে উৎপাদিত ফসল যা হয়েছে সেটাই ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হতো। তাহলে তারা খাবা কি? তাহলে তারা কিছু খেতে পারবে না। এবং সেই জন্যই এই কৃষকেদের মধ্যে আসতে থাকে দারিদ্রতা এবং দেখা যায় দুর্ভিক্ষ। আর এই সবথেকে বড় উদাহরণ হচ্ছে ৭৬-এর মন্বন্তর। এই এত পরিমাণ ট্যাক্স নিচ্ছিল, তার সঙ্গে সেই বছর হয়েছিল হচ্ছে খরা, যার জন্য ফসল উৎপন্ন হলো না, যা ছিল সেটা ট্যাক্স হিসেবে নিয়ে নিল। বাংলার 1/3 মানুষ না খেতে পেয়ে মারা গেল এই কোম্পানির জন্য। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের ভালো হয়নি। জমিদাররা জমি আর কৃষির উন্নতি বা কৃষকদের উন্নতির কোনো কথাটাই ভাবেনি। তারা শুধু কি ভেবেছে, কিভাবে ট্যাক্স আদায় করতে হবে। কারণ কি, জমিদারদেরকেও তো এক প্রকার চাপে রাখা হয়েছিল। আর তারা প্রথমেই অত্যাচারী, বেশিরভাগ কিছু গোনাগুনতি বাদে বেশিরভাগ জমিদার ছিলই অত্যাচারী। আর তাদেরকে কিভাবে চাপে রাখা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে এত টাকা তোমাকে এনে দিতেই হবে, তবে তোমার জমিদারি টিকে থাকবে। অর্থাৎ তারা এক প্রকার প্রেসারে রয়েছে যে এত টাকা আমি যদি না এনে দিতে পারি, তাহলে আমার জমিদারি আমার থেকে কেড়ে নেবে এই কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তারা জমিদারি টিকিয়ে রাখার জন্য কি করতে হচ্ছে, তাদেরকে নিরীহ গ্রামবাসীদেরকে অত্যাচার করে যা ফসল আছে সব কিছু কেড়ে কুড়ে নিয়ে ট্যাক্স দিতে হচ্ছে। আর যদি এই যতটা ট্যাক্স দেবে তার থেকে বেশি পরিমাণ তখনই ধন সম্পদ আরও কালেক্ট করতে পারছে, যে যত বেশি অত্যাচারী হয় সেইটা হচ্ছে তার জমিদারের পকেট ভরছে। তো এই হচ্ছে আর একটা ব্যাপার। তো এর জন্য এই যে জমিদার দেখছে ট্যাক্স তো চলে আসছে, আমি যে আলাদা করে যে কৃষকদের উন্নতির কথা ভাববো, জমি কিভাবে উর্বর হবে সেই কথা ভাববো, কৃষির উন্নতির জন্য খাল খনন করে কিভাবে চাষাবাস করা যাবে, এইসবের কথা হচ্ছে জমিদার ভাবতো না। শুধু সেও এই লোভে পড়ে ট্যাক্স কী করে আদায় করা হবে সেইটা। তো এর ফলেও কি হচ্ছে, চাষিদের অবনতি আরও হচ্ছে। রায়তওয়াড়ি আর মহলবাড়ি বন্দোবস্তর ক্ষেত্রে কোম্পানি সেখানেই শোষকের ভূমিকা পালন করছিল। অর্থাৎ রায়তওয়াড়ি এখানে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে একটা সিলেক্ট করা হচ্ছে, জমিদার কালেক্ট করছে। রায়তওয়াড়ি মহলবাড়ির ক্ষেত্রে কি হচ্ছে, এই জমিদারটা সাইড হয়ে যাচ্ছে এবং হচ্ছে ডাইরেক্ট ওখান থেকে ট্যাক্স নিচ্ছে এই কোম্পানি, তারাই যাচ্ছে কি তারাই কৃষকদের থেকে ট্যাক্স কালেক্ট করছে। আর এক্ষেত্রে একটা কি, চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয়েছিল যে নির্দিষ্ট ট্যাক্সই থাকবে, এর থেকে বাড়া কমার কোনো ব্যাপার নেই। কিন্তু রায়তওয়াড়ি মহলবাড়ির ক্ষেত্রে কি, প্রত্যেক বছর বাদে বাদে কিছু সময় পর পরই এই কোম্পানি ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করতে থাকছে। যে আজকে 4 বস্তা তোমাকে ধান দিতে হবে ট্যাক্স হিসেবে, কালকে 6 বস্তা, পরশু তারপরের বছর 8 বস্তা, এরকমভাবে এরা বাড়াতে থাকছে। তো এতে কৃষকের দুর্দশা আরও বেশি হতে থাকে। অর্থাৎ মেনলি কি, বেশিরভাগ শ্রেণীটাই এখন তো হচ্ছে, এখন তুমি চলে যাচ্ছ কলকাতার অফিসে কিংবা হচ্ছে অন্যান্য সেক্টরে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজকর্ম হয়েছে, তখন বেশিরভাগটাই ছিল হচ্ছে কৃষি নির্ভর। তো কৃষিতেও এরমভাবে অত্যাচার করছে মেনলি, আর বেশি সংখ্যক মানুষ এই চাষাবাসের সঙ্গেই যুক্ত ছিল। আর অন্যান্য ব্যবসা তো ওই দস্তকের অপব্যবহার ফার্স্টের দিকে যখন আমরা পড়েছিলাম, সেই করে তো সেইগুলোকেও কেড়ে নেওয়া হচ্ছিল। তো মেনলি বেশিরভাগ ভারতীয় মানুষ এর ওপরে নির্ভর আছে, আর এর ওপর থেকে জোর জুলুম করে তাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাদেরকে আরও দারিদ্র করা হচ্ছে। অর্থাৎ মেন হচ্ছে ভারতীয় মানুষদের এখানে
দিন প্রতিদিন অবস্থা খারাপ হচ্ছে। ও হ্যাঁ, এখানেও বলা হয়েছে অন্যান্য শিল্পগুলো ধ্বংসের মুখে যাচ্ছিল। এর ফলে কী হয়েছে, মানুষেরা কৃষির ওপরেই বেশি নির্ভর হয়ে পড়ছিল। অর্থাৎ অন্যান্য যেই সব শিল্পগুলো বস্ত্র ছিল সেইগুলোতে কী হচ্ছে, ইংরেজরা হচ্ছে নিজেরা লাভ করে সব কিছু নিজেদের ব্যবসা স্ট্যাবলিশ করছে, আর হচ্ছে ভারতীয় মানুষদের ওপর বিভিন্ন এক্সট্রা ট্যাক্স নিচ্ছে, যার ফলে সেই ভারতীয় মানুষেরা একটা কাপড়ের ওপর ভারতীয় মানুষকে বলছে যে 10 টাকা ট্যাক্স দিতে হবে, 10 টাকা কাপড়ের দাম 20 টাকায় বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা সেটাকেই 15 টাকায় তারা নিজেরা ট্যাক্স দিচ্ছে না, তাদের ওপরে ছাড় রয়েছে। তো এই ক্ষেত্রে কি ভারতীয় ব্যবসাকেও ধ্বংস করা হচ্ছে। তো সেই জন্য কি যাদের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে তারাও চাষের দিকে আসবে, চাষের দিকে যখন আসছে তাদের ওপর থেকে এরকমভাবে এত ট্যাক্স নেওয়া হচ্ছে, এখানেও তাদেরকে অত্যাচার করা হচ্ছে। মেনলি অত্যাচারিত হচ্ছে ভারতীয় সাধারণ মানুষেরা। উপনিবেশিক রাজস্ব বন্দোবস্তের ফলে গ্রাম সমাজে অনেক রকম বদল হয়েছিল। অর্থাৎ কি এর আগে অবধি এইসব জমি ফমি ছিল কি একটা কৃষকরাও একটা হচ্ছে মালিকের অধিকারের সত্ত্ব পাচ্ছিল, এখন সেটাও পাওয়া যাচ্ছে না। ডাইরেক্ট মালিক হয়ে যাচ্ছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কৃষকদের কোনো অধিকারই রয়েছে না। কিছু ক্ষেত্রে জমিদারদের দেওয়া হচ্ছে, আবার জমিদাররা যখন সঠিক সময়ে সঠিক ট্যাক্স ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নির্দিষ্ট রাজস্ব দিতে পারছে না, সেই জমিদার থেকেও জমিদারি কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ একটা অন্যরকম প্রসেস এখানে চলছে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে বদল। একটা প্রক্রিয়া চলছিল, সেটা পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে একটা নতুন ধরনের প্রক্রিয়া চলছে, যেটা সম্পূর্ণ আলাদা। এই যে কোভিড-19 হওয়ার আগে কি আমরা কখনো ভেবেছিলাম যে বিশ্ব এরমভাবে বদলে যাবে? কিন্তু হলো, এলো, সব কিছু বদলে দিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে, তখন এরকম ব্যাপার। এর মতনই একটা ভয়ানক ভাইরাস, তখনকার এই একটা ভয়ানক ভাইরাস হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা এসে এই সব কিছু সমাজকে ধ্বংস করে দিচ্ছিল। অনেক জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলেছিল। কীভাবে সেটাও বললাম, নির্দিষ্ট সময় ট্যাক্স না পে করতে পারলে জমিদার হারিয়ে যাচ্ছে। অনেক নতুন ব্যবসায়ী, মহাজন এবং শহুরে পেশার মানুষেরা জমিদারি কিনে ফেলেছিলেন। অর্থাৎ এখানে কি হচ্ছে, জমিদারি এর থেকে কেড়ে নিচ্ছে আগের জমিদার থেকে, তো কাউকে একটা জমিদারি দিতে হবে। তো কি হচ্ছে, সেই জমিদারিকে নিলাম করা হচ্ছে। যে বেশি টাকা দিতে পারবে তারই হবে, সেই হবে পরবর্তী জমিদার। সে কোনো শহরে থাকা অন্যান্য ব্যবসা করে থাকা কোনো মানুষ হতে পারে, কিংবা কোনো এক মহাজন হতে পারে যার কাছে বেশি টাকা, কিংবা অন্য কোনো ব্যবসায়ী হতে পারে। যে টাকা দেবে জমিদার সেই। তো এই হচ্ছে এই জমিদারি প্রসেসটাও পাল্টে গেল। এর আগে কি বংশানুক্রমিক, জমিদারের ছেলে জমিদার, জমিদারের ছেলে জমিদার। তো এই ব্যাপারটা উঠে গিয়ে যে টাকা দেবে সেই জমিদার। তো এইটা হচ্ছে। এছাড়াও জমিদাররা স্থানীয় না হওয়ায় তাদের কি জমির প্রতি বা একটা ভাবো, একটা শহরের কোনো মানুষ এলো একটা গ্রামে, সে চাষবাসের কি বোঝে? সে হচ্ছে কখন ধান রোপণ করতে হবে, কখন ধান কাটতে হবে, জমির জন্য কি সার দরকার, কিভাবে জলসেচের প্রয়োজন, এইসব সে একটা বাইরের লোক, শহর থেকে এসছে, সে এইগুলো দেখছে না। সে কি করছে, সে হচ্ছে বিভিন্ন কর্মচারী রেখে দিচ্ছে এবং কর্মচারীদের বলছে যে ও যা হচ্ছে ওরা বুঝুক, নির্দিষ্ট সময় সেই জমিতে আদেও ফসল হয় কি না হয় সেই সব সে দেখছে না। ওই জমি আছে, ওখান থেকে তার বদলে সেই যে কর্মচারীগুলোকে রেখে দিয়েছে তার আগে ওখান থেকে ট্যাক্স কালেক্ট করে আনছে জোর জুলুম করে। তো এর ফলেও কী হচ্ছে, এর ফলে হচ্ছে সেই সাধারণ কৃষকদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। ঠিক আছে। আর একটা বড় ব্যাপার ছিল যে মহাজনের কাছ থেকে ধার নিয়ে কৃষকেরা জর্জরিত হয়ে পড়ছিল। কারণ কি, প্রয়োজনের তুলনায় অনেক বেশি ট্যাক্স ছিল, প্রয়োজনের তুলনায় অনেক বেশি ট্যাক্স ছিল। সেই ট্যাক্স যখন দিতে হচ্ছে, খরা বন্যা কিচ্ছু মানছে না, না হলে অত্যাচার করছে, মারছে, ধরছে এই সাধারণ কৃষকেদের, তাদেরকে এই ট্যাক্স দেওয়ার জন্য বিভিন্ন মহাজনদের থেকে ধার করতে হচ্ছে। সেই মহাজনেদের থেকে তো তারা ধার করে নিয়ে চলে এলো গরিব কৃষকেরা, কিন্তু এবার সেই মহাজনের ধার মেটাবে কী করে? তাদের তো আবার ফসল হচ্ছে, সেই ফসলটাকেও আবার ট্যাক্স হিসেবে অর্ধেকের বেশি নিয়ে চলে যাচ্ছে, তো তারা সেই ধার মেটাবে কী করে? সেই ধার যখন মেটাতে পারছে না, তখন এই জমিগুলো কেড়ে নিচ্ছে সেই মহাজনেরা, তাদের থেকে তার শেষ সম্পত্তিটাকেও কেড়ে নিচ্ছে মহাজনেরা। এবং এই টাকা ধার না শোধ করায় বিভিন্নভাবে কথ্য অকথ্য বিভিন্নভাবে নানান অপরাধ, নানান অত্যাচার এই মহাজনেরাও গরিব নিরীহ কৃষকেদের ওপর করেছিল। তো এই ছিল হচ্ছে আজকের টপিক, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির কী প্রভাব পড়েছিল। এই প্রভাব পড়েছিল।
এই যে ব্রিটিশ রাজস্ব নীতিটা করছে, এই করার ফলে কী কী প্রভাব, মানে হচ্ছে এটা করার ফলে কী কী হচ্ছে, সেটাই তোমাদেরকে এতক্ষণ বোঝালাম যে কীভাবে এই নিরীহ কৃষক শ্রেণীদের ওপর অত্যাচার হচ্ছে, কীভাবে হচ্ছে জমিদারি হারিয়ে ফেলছে, নতুন জমিদাররা আসছে, এবং হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্ত হলো রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, কীভাবে তোমার হচ্ছে ট্যাক্স আদায় করা হচ্ছে, এই ব্রিটিশ রাজস্ব নীতি, এর ফলে এই জিনিসগুলো হচ্ছে। এই ব্রিটিশ রাজস্ব নীতি বা ব্রিটিশরা না এলে এইগুলো হতো না। তো তাই জন্য এর প্রভাবে এই ঘটনাগুলো ঘটছে। এটাই যদি তোমাদের প্রশ্ন আসে তো এরকমভাবেই লিখতে হবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় কিংবা হচ্ছে ভালো না লাগে কি ভালো লাগে, সব কিছুই তোমরা তোমাদের মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো আজকের টপিক এতটাই। এর পরের টপিক পরের ক্লাসে আলোচনা হবে। পরের টপিকটা আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি কি রয়েছে। আচ্ছা, পরের টপিক রয়েছে কৃষির বাণিজ্যের রূপায়ণ। তো ওটাও দেখবো যে কৃষি কীভাবে বাণিজ্যের রূপায়ণ হয়ে যাচ্ছে, এবং সেখানেও একটা জিনিস কমন ফ্যাক্টর, সাধারণ ভারতীয় মানুষদেরকে অত্যাচারিত হতে হবে, তাদের ব্যবসাগুলো কেড়ে কেড়ে কীভাবে তাদেরকে জোর জবরদস্তি ব্যবসা করানো হচ্ছে, এবং নীল চাষ কীভাবে ভারতীয় মানুষদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে নীল চাষ প্রথমে প্রফিটেবল বিজনেস ছিল, কিন্তু তারপরে নীল চাষ প্রথম দিকে যারা করেছিল তারা খুব সুখে ভালো টাকা পয়সা পেত, কিন্তু কীভাবে এই নীল চাষ একসময় অত্যাচারের একটা বড় উদাহরণ হয়ে উঠলো, কীভাবে জোর করে নীল চাষ করানো হতো বিনা পারিশ্রমিক দিয়ে। তো সেই ইতিহাসও পরের চ্যাপ্টারে আমরা করব, সেইগুলো রয়েছে তোমাদের টপিক। হোপ আজকেরটা তোমরা বুঝতে পেরেছো। ভালো খারাপ যাই হোক না কেন তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও। আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজ 5th চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে একবার 1st থেকে 5th অবধি সব কটা কোশ্চেন অ্যান্সার সিরিজ আমরা করিয়ে দেবো, ঠিক আছে? যা এখান থেকে শর্ট কোশ্চেন আসে যা আছে সব কিছু করিয়ে দেবো। তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমরা তোমাদের সকল সমস্যার সমাধান করব। তবে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।